সবাইকে। আরজু ভাই তো আমার পরিচয় দিয়ে দিল। আমি রওশনা মুক্তা। আমি লেখালেখি করি খুব বেশি দিন না। আজকে যার সাথে বসে আছি রুদ্র আরিফ, সে লেখালেখির জায়গা থেকে আমার অনেক আগে থেকে লেখালেখি করে সে। আমি যতদূর জানি সে 2000-এর আগে থেকে লেখালেখি করে। আমার লেখালেখি আমি বলবো শুরু হয়েছিল 2006 সালে। তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। তখন একটা ব্যাপার ছিল যে প্রতিদিন একটা কবিতা লিখতে হবে, এই ধরনের একটা তাড়না বোধ করতাম। কবিতা লেখায় একটা ঘটনা ছিল তখন, যেদিন কবিতা লিখতে পারতাম না ওই দিন ভাল লাগতো না, মনে হইতো যে আজকে মানে ঘুম হবে না, কবিতা লিখতেই হবে, এই ধরনের একটা জ্বর ছিল তখন। তারপরে বিভিন্ন কারণে লেখালেখির একটা বিরতি ছিল আমার। তারপর একদম 2011 সাল থেকে আমি টানা লেখালেখি করি। আমার প্রথম বইটা আসে 2013 সালে। তখন থেকে প্রতি বছর না হলেও 1-2 বছর পর পর আমার বই আসে। আজকে যে আয়োজনে বসে আছি ঐতিহ্যের 25 বছর পূর্তি, ঐতিহ্য থেকেও আমার একটা কবিতার বই তখন আসে, এটা হচ্ছে 2016 সালে। ঐতিহ্য তখন, এখন আমি মনে হয় যে এখন বোধহয় এটা কম বা কম চোখে পড়ে। ওই সময় 10-11 বছর আগে ঐতিহ্য প্রচুর নতুন লেখকদের বই করতো, নতুন বিশেষ করে কবিদের বই, প্রচুর বই আমি তখন দেখছি যে নতুন লেখক নতুন গল্প লিখে, নতুন কবিতা লিখে ঐতিহ্য প্রচুর বই করতো। মানে এক বই মেলাতেই হয়তো দেখা গেল যে 10টা-12টা নতুন লেখকের বই ঐতিহ্য তখন আনতো। সেই জন্য আলাদা করে ঐতিহ্যের দিকে একটা নজর থাকতো, কারণ তখন আমিও নতুন নতুন লেখালেখি করি। তো ওইরকম একটা সময়ে ঐতিহ্য থেকে আমার একটা কবিতার বই আসে, বইয়ের নাম ছিল এল দোরাদো। তো তারপর থেকে ঐতিহ্যের সাথে সম্পর্কটা তখন থেকেই শুরু। তারপর তো গত বছর বইমেলাতেও গোলফিশের কান্না এরকম একটা কবিতার বই, সেটাও গত বছর বইমেলাতে ঐতিহ্য থেকেই আসলো। এই আর কি, ঐতিহ্যের সাথে সবসময় ছিল আর কি এই ধরনের একটা রিলেশন। ঐতিহ্যের এই আয়োজনে এসে খুব ভাল লাগতেছে। এরকম বই নিয়ে আয়োজন আমাদের এখানে খুব কমই দেখা যায়, বিশেষ করে পাবলিকেশনগুলো, অধিকাংশ পাবলিকেশন আমি বলবো 10-20টা পাবলিকেশনের বাইরে যে পাবলিকেশনগুলো আছে তারা শুধু বই ছাপালো, ওই পর্যন্তই আসলে দায়িত্বটা শেষ হয়ে যায়। হয়তো লেখকদেরই যায় বই খুঁজে খুঁজে নিয়ে আসতে হয় ওখান থেকে। সেই জায়গায় বই নিয়ে এরকম একটা আয়োজন, ঐতিহ্যের লেখকের তালিকাও অনেক বিশাল। ঐতিহ্যে যেরকম নতুন লেখকরা আছে এরকম পুরাতন লেখকরা আছে এমন। আর সব থেকে বড় কথা হচ্ছে ঐতিহ্যের একটা বড় কালেকশন আছে, মানে অনেক রচনাবলী আছে। তো সেই জন্য মানে কেউ যদি এখানে আসে আমার মনে হয় সবাই এনজয় করবে, যারা বই পছন্দ করে তাদের ভাল লাগবে। তো ঐতিহ্যকে থ্যাঙ্কস, আর আমাদেরকে ডাকার জন্যও থ্যাঙ্কস। আমি রুদ্র আরিফ। ঐতিহ্য নিয়ে যেটা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে যে আমি মূলত লিটল ম্যাগের মানুষ নিজেকে মনে করি। মাইকে আসতেছে না, মাইকে আসতেছে, এখন আসতেছে, একটু কাছে লাগে। আমি মূলত নিজেকে লিটল ম্যাগের মানুষ মনে করি, যদিও গোড়া নই। এবং আমার সাহিত্য বিষয়ক পাঠশালা সেটা আজিজ মার্কেট, দীর্ঘদিন, সেটা 99 থেকে অনেক দিন পর্যন্ত, 1.5 যুগ। তো আমার ছোটোবেলার এক ধরনের যেটা হয় অপরিপক্ক বয়সের আতলামি বলা যেতে পারে, যে আমি কোনোদিনই বইপত্র করব না। এই জায়গাটা থেকে সরানোর পেছনে হচ্ছে নাইম ভাইয়েরকে আমি স্মরণ করতে চাই। আমি ওনার কাছে কৃতজ্ঞ যে আমার অনেকগুলো বইপত্র হয়েছে এবং আমার মূল প্রকাশক ঐতিহ্য। একদিন নাইম ভাই আমাকে ফোন দিলেন, বললেন যে আমি আপনার বই করতে চাই। তো যথারীতি বয়স কম ছিল তখন, একটু রুডলি হয়তো রিপ্লাই দিছিলাম নাইম ভাইকে, যে জন্য এখন সরি ফিল করি যে বইপত্র করবো না। তো আমার যারা বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, যাদের সাথে আমি প্রতিদিন দিনরাত একসাথে থাকতাম, ফেরদৌস মাহমুদ, বিজয় আহমেদ, আপন মাহমুদ, তারপর আমজাদ সুজন, তানজিম ইসলাম, আহমেদ প্রিন্স, আমার যারা কবি বন্ধুরা, আরও যারা মামুন খান, তো ওদের চাপাচাপিতে বেসিক্যালি পাণ্ডুলিপিটা রেডি করি এবং আমার প্রথম বইটা বের হয় 2009 সালে, ওখানে আর কনসার্টের কবিতা, ঐতিহ্য থেকে। তারপর থেকে তো মানে আমি এক ধরনের এডিকশনের মধ্যে ঢুকে গেলাম বইপত্র করার। সেটা কবিতার না, যদিও ফিল্মের।
সেই ক্ষেত্রে আমার সবসময় মনে হয় যে আমার প্রকাশক নিয়ে কখনোই চিন্তা করতে হয় না, কারণ ঐতিহ্য আছে। এই জায়গা থেকে আমি ঐতিহ্যের কাছে ঋণী। নাইম ভাইয়ের ওই দিনের ফোনটা না পেলে হয়তো বইপত্র করতাম, অন্য কিছু করতাম, কাজকর্ম করতাম, হয়তো বইপত্রগুলো করা হইতো না, এই এডিকশনটার মধ্যে ঢুকা যেত না, হইতো না। এই জন্য আমি ঐতিহ্যের কাছে অনেক ঋণী, নাইম ভাইয়ের কাছে ঋণী। আমি এই ধরনের আয়োজনে সাধারণত ইউজ টু না, পাশ কাটিয়ে চলি, এবং এটা আমি আসলে প্রথমবার আসছি। আমি লেখালেখি খুব ছোটবেলা থেকেই করি, অভ্যাসবশতই করি। আমার প্রথম লেখা ছাপা হয়েছিল আমি তখন ক্লাস 4-এ পড়ি, জাতীয় দৈনিকে যখন ছাপা হয়। ফলে লেখা ছাপার প্রতি আমার কোনো মোহ কখনোই কাজ করে না, লিখে ফেলা আর কি। ফলে সাহিত্যের এই ধরনের আড্ডা আমি এক ধরনের পাশ কাটিয়ে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি সবসময়। কিন্তু নাইম ভাই যখন আসতে বলছে তখন আসলে না এসে পারিনি, ফলে এখানে হাজির হয়ে গেছে এবং নিজের এক ধরনের বেকুব বেকুব লাগতেছে। তো থ্যাংক ইউ। ধন্যবাদ রুদ্রাল এবং রওশন বক্তাকে। আপনারা যেভাবে ঐতিহ্যকে অ্যাকনোলেজ করলেন, এতে ঐতিহ্য নিজেও একই সাথে গৌরবান্বিত হলো। আমরা আসলে আড্ডাতেই চলে যাচ্ছি, খুব প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো আমরা আশা করি কেউ যদি শুরু করেন আর কি। আপনি বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি রুদ্র ভাইকে প্রশ্ন করতে চাই। আপনার 2009 সালে প্রথম কবিতা রেজাল্ট বই লেখা, ওখান থেকে এখন যখন 26-এর কাছাকাছি সময়, এর ভিতরে দীর্ঘ বিরতি। এই বিরতিতে আপনি লেখা দেখি ম্যাক্সিমাম দেখছি অনুবাদ বিষয়ক বই দেখছি। কিন্তু এখন আপনি কি এই দীর্ঘ সময়ের ভিতরে ওই কবিতা থেকে দূরে সরে গেছেন নাকি আপনার কাজ করা ধন্যবাদ। মানে কবিতাকে আমি যেভাবে বুঝি, আমার দ্বিতীয় বইয়ের ফ্লেভারটা লিখেছিলাম, যেটা হচ্ছে অনুভূতির ঝাপসা ফটোকপি। আমার কাছে অনুভূতির ঝাপসা ফটোকপি কেন? এই অনুভূতির মধ্যে আবেগ যেমন আছে, উপলব্ধির ব্যাপারটাও আছে। অনুভূতি আসলে এমন একটা জিনিসই যেটা আসলে আপনি আক্ষরিক অর্থে বা লেখার ভাষায় বা মুখের ভাষায় প্রকাশ করতে পারবেন না। এটাকে আপনি যদি লিখতে যান কবিতার মতো করে, সেটা আসলে ফটোকপির মতোই হয়ে যাবে, মানে স্পষ্ট কিচ্ছু হবে না, এক ধরনের ভাষান্তর হবে। তো ওইটা কবিতা আমার কাছে অনেক বেশি ব্যক্তিগত, এবং আমি বিনয় মজুমদারের মতো এখনো বিশ্বাস করি যে কবিতাটা লিখে ফেলে রাখলেই হয়, ওটা ছাপারও কিচ্ছু নাই। ওটা যদি বিছানার নিচে থাকে, ওর ক্ষমতা থাকলে একদিন বের হয়ে যাবে। ফলে কবিতা নিয়ে খুব আয়োজন করতে হবে, ফলাও করে প্রকাশ করতে হবে, এই তত্ত্ব আমি এখনো মানে এই আধুনিক সময়ে এসেও বিশ্বাস করি না। এক, দ্বিতীয় হচ্ছে আমাকে যারা প্রাণিত করেছেন কবিতায়, আমি খুব ছোটবেলায় যে কবিতা লিখতাম ওইগুলো বেসিক্যালি ছিল হচ্ছে সভাপতি, যেহেতু তখনও শৈশব কৈশোর শুরু হয় নাই, সুকান্ত প্রাণিত বেশি, সুকান্ত ভট্টাচার্য। আর আমাকে খুব বেশি উপকার করেছিল, তখন আমি ভুল করে ক্লাস 7-এ ফার্স্ট বয় হয়ে গেছিলাম, আর আমার ভাই আমাকে একটা বই গিফট করেছিলেন, আধুনিক বাংলা কবিতা, হুমায়ুন আজাদের সম্পাদনা। তো ওইটা আমি টেক্সট বুকের, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, টেক্সট বুকের বাইরে আমাকে নতুন কবিতা পড়তে ইন্সপায়ার্ড করেছিল। আর আমি স্কুল বয়সে যখন শাহবাগে নিয়মিত আড্ডাবাজি শুরু করলাম, শাহবাগ মানে আজিজ মার্কেটে, ওই ওই ঘরানাটার মধ্যে, তখন তো প্রচুর কবিতা পেয়ে যেতাম। তখন তো ইন্টারনেটের যুগ না, বইপত্র আমরা পেয়ে যেতাম, ফটোকপির মাধ্যমে পেয়ে যেতাম, সিনিয়রদের কাছ থেকে পেয়ে যেতাম। আমাকে খুব বেশি তাড়িত করেছিল ফাল্গুনী রায়, তার নষ্ট আত্মার টেলিভিশন দিয়ে বেসিক্যালি। তো ফলে আমি ফাল্গুনী রায়ও, মানে আমি হয়তো খুব গুছানো একটা জীবনযাপন করি, খুব ফর্মাল একটা জীবনযাপন করি, মানে মানে কবিতাটা আমার কাছে এমন একটা অনুভূতির জায়গা, যে জায়গাটায় খুব বেশি গুছানো না, প্রকাশ করতেই হবে, জানান দিতেই হবে। ফাল্গুনী রায়রা জানান দেন নাই ওভাবে, বিনয় জানান দেন নাই জীবনে। হয়তো তাদের যে জীবনযাপন, আমার জীবনযাপনটা তার উল্টো, অনেকটাই ভোগবাদী ঘরানার জীবনযাপন, সুশৃঙ্খল জীবনযাপন, বিশৃঙ্খল না, এলোমেলো না। কিন্তু কবিতার জায়গাটা আমি এখন মনে করি, আমি ওই জায়গাটা অন্তত নিজেকে ইন্ডিভিজুয়ালিস্ট মনে করি। ফলে ওইটা জানান দেওয়ার খুব দরকার আছে বলে অনুভব এখনো করি না। এক, আর আমার 4টা বই কবিতার,
আমি বিশ্বাস করি সেটা হয়তো এখন টোকনদার কথা আমার মনে পড়তেছে, টোকন ঠাকুরের। ওনার একটা পাঠ প্রতিক্রিয়া পড়েছিলাম সমকালের কালের খেয়ে, সেটা 2006-7-এর দিকে। এক পাঠক ওনার কাছে জানতে চেয়েছিলেন, ওনার একটু সমালোচনা করেছিলেন আর কি ওনার। তো উনি ওটার জবাব দিয়েছিলেন, কবিতা লিখে এটা আমার অহংকার, এটা আমি পারি, এটা বিনয়ের কিচ্ছু না। আমি স্টিল নাও বিলিভ করি আমাকে এক দিস্তা কাগজ দিলে আমি এক দিস্তা কাগজে ইনস্ট্যান্ট কবিতা লিখে ফেলতে পারবো, কিন্তু আমি নিজে থেকে বিলিভ করি ওই কবিতাটা কবিতার মতো কিছু একটা হবে, আমি যেটাকে কবিতা মনে করি ওইটা হবে না। ফলে ওইটা মনে করা, ওইটাকে ধরতে পারা বা ওইটা হয়ে ওঠা, এটার জন্য আমার সময় লাগে। আমি খুব বছরে হতে 4-5টা কবিতা লিখি ওই অর্থে। ফলে বই হইতে অন্তত আমার বইগুলো কিন্তু, কবিতার বইগুলো খুব চিকন, মানে 3 ফর্মা বড় জোর। তো 3 ফর্মার পাণ্ডুলিপি রেডি করতে আমার সময় লেগে যায়। আর সিনেমার যেটা হয়েছে, আমি একটু অলস প্রকৃতির মানুষ বলে সিনেমাটা তো বানাইতে চাইছি দীর্ঘকাল ধরে, সিনেমাটা এখনো বানাইতে পারি নাই। ওইটা কর্মঠ হইতে হয়, অনেক অ্যাক্টিভ হইতে হয়। ফলে মুরব্বীরা, কৃষক, যারা সিনেমা দুনিয়ার লোকজন আছেন, তারা আসলে সিনেমাটাকে কিভাবে দেখেন ওইটা বুঝতে চেয়েই পড়তে পড়তে বাংলা করে ফেলা, ওই জায়গা থেকে আসলে বইগুলো হয়ে যায়। মানে খুব পরিকল্পিতভাবে সিনেমার বই আমি করতেই চাই, অনুবাদ নির্ভর বই করতেই চাই, ওই জায়গা থেকে করা না। বেসিক্যালি আমি এক ধরনের বোঝাপড়া করতে চাই দুনিয়ার নানা প্রান্তের মানুষদের, ফিল্ম মেকারদের বিশেষ করে, মানে তাদের চিন্তা চেতনার সাথে এক ধরনের বোঝাপড়া করতে গিয়ে যেই বইগুলো, যাদের বইগুলো ওইভাবে বাংলায় নাই, বাংলাদেশে নাই, আমি পাচ্ছি না হাতের কাছে, যেটা পেয়ে গেছি ওইটা তো আর করতেছি না, সো ওইগুলো বাংলা করতে চাই। যেমন আমি প্রথম বড় কাজটা করেছি ওই বলিউম অর্থে তারকোভস্কি ডায়েরি, এটা পড়তে গিয়ে আমি এক ধরনের ইতস্তত কাজ করেছে, কারণ তারকোভস্কি ডায়েরি বাংলা অনুবাদে পাওয়া যায়, বেশ কিছুদিন ধরেই পাওয়া যায়। ওটা শাহাদুজ্জামান ভাইয়ের করা, নানা জায়গায় ওটারই রিপ্রিন্ট হয়। তো পড়া কাজ করতে আমি আগ্রহী হই নাই। পড়ার আগে আমি শাহাদুজ্জামান ভাইকে আমি ফেসবুকে জানতে চেয়েছিলাম, কারণ ওনারটা পাওয়া যায় 15-20 পৃষ্ঠার মতো, খুব অল্প কয়েকদিনের। আমি জামান ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে এটাকে আপনি পুরোটা অনুবাদ করেছেন? উনি বলছেন যে না। তা আমি বলছিলাম আপনার জানার মতো কেউ করেছে বাংলায়? বলেন না, দেন আমি ওটা করেছি। ফলে পড়া কাজটা আমি করতে চাই না ইউজুয়ালি, এটা এক ধরনের, কারণ পড়া কাজটা তো হয়েই আছে, সো ওইটা থেকে আমি বোঝাপড়া নিতে পারতেছি। ফলে নিজের মতো করে ওদের ভাষাগুলো বুঝতে গিয়ে, ওদের চিন্তা চেতনাগুলো বুঝতে গিয়ে বাংলা করতে করতে একটা টেক্সট দাঁড়িয়ে যায় আর কি। সিনেমার বইগুলো ওই অর্থে হয়ে যায়। আর আমি এক ধরনের সৌভাগ্যবান মনে করবো এই অর্থে যে এটার ফর্মা কত ফর্মায় দাঁড়াচ্ছে, কোথায় গিয়ে বইটা শেষ হচ্ছে, এটা নিয়ে আমাকে ভাবতে হয় না, কারণ প্রকাশক নিয়ে আমাকে ভাবতে হয় না। ঐতিহ্য স্ট্যান্ড বই আছে, আমার আরও প্রকাশক 1-2জন আছে, আমি মূলত ঐতিহ্য থেকেই বইগুলো পড়ি। ধন্যবাদ। চমৎকারভাবে প্রশ্নকে জবাব দিলেন। আসলে লেখালেখি যখন কোনো লেখানো হয়ে ওঠে না, উনি কবিতার ব্যাপারে যেটা বললেন, আসলে যে ডিস্টেন্সটা লিখে ফেললেও সেটা কবিতা হবে কিনা সেটা সংশয় কিন্তু আসলে থেকে যায়। ভালো কবিতা সবসময় আসলে দেরিতেই হয়, কিংবা এটা বলবো যে এক ধরনের এমন একটা মানে প্রণোদনা কাজ করে, যেটা আসলে যে সময় লেখা হয় এর আগে আর পরে সেটা পড়া যাচ্ছে। এরকম এক ধরনের মানে ঐশ্বরিক ব্যাপার যে বলে অনেক সময়, যে ভালো কবিতা আসলে মানে ঐশ্বরিক একটা ব্যাপার। তো আমরা আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আরিফ, আপনার বই সিনেমায় সংকলন, এই বইটি লেখার মূল অনুপ্রেরণা আপনার কি ছিল? আর আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটা হলো যে আপনার যে অনুবাদক, আপনি বাংলা সাহিত্য অন্য ভাষায় অনুবাদ করার কোনো ইচ্ছা আছে? যদি থাকে সেক্ষেত্রে কি মুক্ত আপুর কবিতা কি আমরা অন্য কোনো ভাষায় লেখার কোনো সম্ভাবনা আছে? আরেকটি প্রশ্ন, যেহেতু আপনাদেরকে এত সচরাচর পাশে পাওয়া যায় না, বাংলা মুভি আপনার সব থেকে প্রিয় ডিরেক্টর অবশ্যই হুমায়ুন স্যার পাবেন। আচ্ছা, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল? সিনেমার সন্তান। চলচ্চিত্রের প্রিয় পরিচয় হুমায়ুন স্যার পায় না, তার আগের প্রশ্নটা আমি অনুবাদটা। আচ্ছা, থ্যাংক ইউ। আমার আসলে বাংলায় নিজেকে যতটুকু দক্ষ মনে করি, আমি অন্য কোনো ভাষায় দক্ষ না। ফলে অন্য কোনো ভাষায় অনুবাদ আমাকে দিয়ে হবে না, এটা আমি জানি। আমি ওই বাল্য বয়সে যেটা করে, নিজের কবিতা অনুবাদ করে, সেটা হয়তো আরও 15-20 বছর আগের কথা। ডেইলি স্টারের সাহিত্যপথে পাঠিয়েছিলাম এবং ছাপা হয়ে গেছিলো। ওইটা আবার ইংরেজিতে
কোনো কবিতা, নিজের কবিতা নিজে অনুবাদ করতে চেয়েছিলাম। ফলে মুক্তা বা অন্য কারো টেক্সট বা অন্য ভাষায়, মানে বাংলার বাইরে আমি আসলে ওই দক্ষতা আমার নাই। দ্বিতীয়ত হচ্ছে বাংলা ভাষায় আমার সবচেয়ে প্রিয় ফিল্ম মেকার যে বুদ্ধদেব দাশগুপ্ত, উনি আমাকে ভাবান, অনেক বেশি ভাবান। ঋত্বিকের তেরামি আমার ভাল লাগে, এবং ঋত্বিক তো ঋত্বিক, ওর শতবর্ষ, 15 শতবর্ষ, ঋত্বিক অনেক বড় ব্যাপার। আর যদি ভূখণ্ড ভাগ করতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশি ফিল্ম মেকারদের মধ্যে আলমগীর কবির প্রতি আমি খুব আগ্রহী। আর যদি বলেন মেইন স্ট্রিম, কারণ মানে এইসব বইপত্র যেসব ফিল্ম দেখাচ্ছে, ফিল্মের দিকে ইঙ্গিত করতেছে, এর বাইরে যে ফিল্মগুলা মেইন স্ট্রিমের ফিল্ম, আমি মেইন স্ট্রিমের ফিল্মের পোকা ছিলাম একটা দীর্ঘ সময়। প্রতিদিন আমি একাধিক সিনেমা দেখতাম, এবং যে সিনেমা হচ্ছে চূড়ান্ত রকমের ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি, ঢালিউডের সিনেমা, এবং আমি কাজী হায়াতের অনেক বড় ফ্যান। সেটা হচ্ছে মেইন স্ট্রিমে। তো ওইটার সাথে এটা হয়তো মিলবে না। সিনেমা সন্তরণের যেটা হয়েছে, এটা হচ্ছে কি, জীবন আয়ু এত অনিশ্চিত। আমি একটা একটু ব্যক্তিগত ব্যাপার বলে নিই, আমি একটা ফিল্মের বইগুলোকে আমি বলি যে আমি আসলে বানাই, বইগুলা তৈরি করি, এটা আমি ফিল করি যে এই বইটা কি টেক্সট থাকবে, আমি এটা মানে জাস্ট কাঠমিস্ত্রির মতো বানাই এটাকে। আমি যে বইটা আসলে বানাইতে চাই, আর আমার বন্ধুরা আমার উপর বিরক্ত, আমার কবি বন্ধুরা, যে তোর কাজে অনুবাদ করা না, হ্যাঁ তোর নিজের কাজে মন দেওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি। নিজেরও ক্লান্তি লাগে সামটাইমস। ফলে একটা বই আমি বানানোর ট্রাই করতেছি প্রায় 15 বছর ধরে। এটা এখনও ফিল করি যে 44 ভাগ হয়তো হয়েছে, আরও বাকি। ওইটা আমি কবে শেষ করতে পারবো জানি না। ওই প্রসঙ্গের সাথে সিনেমা সন্তরণের সম্পর্ক আছে। আয়ু যেহেতু অনিশ্চিত, আমার অনুবাদ করা প্রাথমিকভাবে, কিন্তু এডিট করা না, আমি খুব দম নিয়ে নিয়ে এডিট করি। ফলে ওইগুলো কারো পক্ষে এডিট করা মুশকিল হয়ে যেতে পারে, কারণ খুব অগোছালো অবস্থায় ট্রান্সলেট করি আমি, প্রাইমারি ট্রান্সলেটটা বিচ্ছিন্নভাবে করি। সেটা হয়তো 2-1 লাখ শব্দ হবে যে অনুদিত হয়ে আছে এগুলা। এখন জীবন নানা কারণে এত অনিশ্চিত, এই সিনেমা সন্তরণের যে লেখাগুলো জায়গা পাইছে, এগুলোর কিছু কিছু অংশ যে এক একটা আলাদা বই হয়ে ওঠার কথা ছিল। কোভিডের সময় আমার হুট করে মনে হলো যে যে কোনো মুহূর্তে যে কেউ নাই, এটা তো সবাই ফিল করছে এক ধরনের। সো যেইগুলো আমি আসলে দম পাবো না, সেটা হয়তো 60 বছর আগে পেলেও দম পাবো না। আমি এখন 40-এর মধ্যে আসি, 40 ক্রস করে ফেলছি, 80 বছর পেলেও হয়তো পাবো না, যেহেতু একটা বই আমি গত 15 বছরে 44% করতে পেরেছি। আমি জানি না কতদিন পারবো শেষ করতে, আদৌ পারবো কিনা। ফলে এই কি যেগুলো অলরেডি নানা জায়গায় ছাপা হয়ে গেছে, অনুরোধের কারণে দিতে হয়েছে বা নিজে থেকে দিয়েছি নানা পত্রপত্রিকায়, আমি যেহেতু পত্রিকায় কাজ করি, ওইগুলো একসাথে করে বের করে ফেলা। ওই জায়গা থেকে সিনেমা সন্তরণটা একটা সংকলন হিসেবে করেছে। এটা আলাদাভাবে বই করার ইচ্ছে ছিল না, এটা জাস্ট আমার ইউজুয়ালি অন্য বইগুলো এক একটা বিষয়ভিত্তিক, হয়তো কার কোনো একটা ফিল্ম মেকার ইন্টারভিউ বা 10 জন ফিল্ম মেকার ইন্টারভিউ বা 10টা ফিল্ম মেকারের উপর ডিটেইল গদ্য বা কারোর ডায়েরি, আত্মজীবনী, কিন্তু এটা হচ্ছে নানা টাইপের জিনিসপত্র একসাথে দেওয়া। থ্যাংক ইউ। আমরা রুদ্র আরিফের কাছে বেশ কয়েকটি প্রশ্ন করে ফেলেছি। আমরা একটু এখন রসনা মুক্তার কাছে প্রশ্ন করতে যাচ্ছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, লেখালেখি করেন, অসম্পূর্ণ লেখার ক্ষেত্রে একজন আরেকজনের নির্দেশনা দিন, নাকি হচ্ছে লেখা না শেষ করা পর্যন্ত কেউ কাউকে দেখান? আচ্ছা, আমরা যেহেতু একই সাথে থাকি, আমরা অনেক কিছুই শেয়ার করি, সব কিছুই শেয়ার করি। লেখালেখির বিষয়টা আসলে ওইভাবে শেয়ার করা হয় না। মানে ওর চাকরিটা যেরকম ওর চাকরি ও করে, আমিও একটা চাকরি করি, আমার মতো করি। হ্যাঁ, দৈনন্দিন কিছু এক্সপিরিয়েন্স আমাদের হয়, সেটা হয়তো সময়ে অসময়ে শেয়ার করা হয়। লেখালেখির বিষয়টাও তাই। আর আমার আশেপাশে কেউ থাকলে আমি আসলে লিখতে পারি না। ওই যে পরীক্ষা হলে যেরকম লেখার সময় সারাই সাথ দাঁড়াইলে কলম বন্ধ হয়ে যায়, কিছুটা এরকম। আর লেখালেখিটা তো আসলে অনেক নিবিষ্ট মনে করার একটা কাজ, সেটা গল্পই হোক, কবিতাই হোক, আর ট্রান্সলেশনই হোক।
ওই সময় অন্য কিছুতে মনোযোগ দিতে হইলে বা ওই লেখালেখির মনোযোগটা নষ্ট হইলে সমস্যা হয়। এই কারণেই হচ্ছে যে কেউ আশেপাশে আছে বা অন্য কোথাও আমার ইনভলভমেন্ট আছে, তখন আমি আসলে লেখালেখির ধার কাছ দিয়ে আসলে যাই না। আর ওর ক্ষেত্রে বিষয়টা তাই, অনেক সময় কিছু চাপ থাকে, যেমন ও হয়তো কাউকে কথা দিয়ে দিছে যে লেখাটা সে পাঠাবে, ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে, আচ্ছা আজকে আমার এই লেখাটা শেষ করে পাঠাইতে হবে, ওকে ফাইন। সে তার মতো একটা স্পেস নিয়ে সে তার মতো লিখতেছে, লিখে তার কাজ সে শেষ করলো, সেটা রাত জেগে হোক যেভাবে হোক সে তার মতো করতেছে। এখন সে কি লিখতেছে, কার লেখা কি, ওগুলোর কোনো বৃত্তান্ত আমি জানি না, জানতে আসলে অতটা চাইও না। আমার ক্ষেত্রেও তাই, আমি লাস্ট ইয়ার একটা উপন্যাস লিখছিলাম, লাস্ট ইয়ার না আসলে এই বছরের ঈদ সংখ্যা, প্রথম আলোর ঈদ সংখ্যায় উপন্যাসটা পাবলিশ হয়েছিল, ওইটার বই সামনে আসবে। তো ওইটা আমি আসলে, আমাকে একজন রিকোয়েস্ট করে, প্রথম আলো থেকে একজন আমাকে রিকোয়েস্ট করে লেখার জন্য। তো আমি চিন্তা ভাবনা করি যে কিভাবে করব, তখন আমি অফিস থেকে ছুটি নিই, অফিস থেকে ছুটি নিয়ে আমি 7 দিন বাসায় ছিলাম। এই 7 দিনই আমি মূলত লিখছি, তারপরে আমি আস্তে আস্তে এডিট করছি। কিন্তু এই 7 দিন আমি বাসায় ছিলাম, অফিস করার মতো করে সকালবেলা আমি লিখতে বসতাম, আর ও তো বাসায় থাকতো না। তা আমি কি লিখতেছি কি করতেছি সম্পূর্ণ আসলে আমার ব্যাপার, ও কি লিখতেছে কি করতেছে এটা আসলে ওর ব্যাপার, ওইটা নিয়ে আসলে খুব বেশি কথা বলা হয় না। আর একটা ব্যাপার আছে, মাঝে মাঝে আমার এটা হয়, হয়তো ওরও হইতে পারে বা হয়তো অনেক লেখকেরই হয়, যে আমার লেখালেখি নিয়ে আমার ব্যক্তিগত যে জীবন, সেটা আমার হাজবেন্ড হোক, আমার ভাই বোন বাবা মা যেই আছে, আমার ওই লেখাটা নিয়ে কেউ যদি কোনো গভীর প্রশ্ন করে আমার ব্যক্তিগত জীবনের, ওইটা আমার ভাল লাগে না। কারণ আসলে কবিতা হোক বা যে কোনো লেখা যদি আসলে ব্যাখ্যা করতে হয়, ওইটা খুব বিরক্তিকর। সো এটা নিয়ে আসলে কথা কম হয় আমাদের ভিতরে, এই আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ কোর্টটা। আচ্ছা, এরকম কি হতে পারে না যে ধরেন রুদ্রের কাছে কবিতা চাইলো, কিন্তু রুদ্রের কাছে এখন কবিতা নেই, কারণ কোনো পত্রিকা চাইবে, আপনার একটা কবিতা যদি রুদ্র ছাপিয়ে দেয়, কিংবা রুদ্রের কোনো কবিতাই যদি আপনার নামে আপনি ছাপিয়ে দেন, এরকম সম্ভব কিনা? এটা যদি একটু মজার প্রশ্ন এরকম হয় যে আমরা মানে এটা কেন বললাম যে আমাদের প্রতিভা বসু এবং বুদ্ধদেব বসু তারা দুজনেই চমৎকার দম্পতি ছিলেন এবং লেখালেখি করতেন। তখন একটা প্রশ্ন মানে ওই সময় কলকাতায় ছিল যে প্রতিভা বসুর লেখা কি সম্পাদনা করে দেন, নাকি উনি নিজেই লেখে প্রতিভা বসুর নামে চালান। মানে প্রতিভা বসুর লেখা বলতে বুদ্ধদেব বসুকে এই প্রশ্নটা অনেকে করেছিলেন। তো সে সময় এটা ছিল আসলে মানে খুব বিব্রতকর প্রশ্ন, কিন্তু আমাদের মনে হয় না যে পরবর্তী তারাও বলেছে যে না, মানে দুজনই আসলে একটু একই ঘরে বাস করলে কি দুজনই আসলে আলাদা সত্তা, তাই না? তো আমরা আসলে এই মজার জায়গাটা থেকে বলছি যে কবিতা যেমন আপনি বললেন যে আমি চাই না যে অন্যের উপস্থিতি লিখতে আপনার কবিতা, আসলে অনেকে পারেও না, মানে অন্যের একটা উপস্থিত থাকলে মানে লেখার যে সাবলীলতা বা লেখার প্রতি যে ইয়েটা থাকে এটা একটু ব্যাহত হয়। তা আমরা একটু অন্য প্রশ্ন থেকে চলে যাচ্ছি। শুভেচ্ছা, আমি আদিত্য সূর্য। প্রথমেই ঐতিহ্যকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন হলো রসনারা মুক্ত আপুর কাছে। গত জুলাই অভ্যুত্থানে আপুর যে ভোট খুশির কান্নার কবিতাটা এভাবে আবেদন ছড়ালো, যে গ্রহ ছিল যে আবেদনটা ছড়ালো, এই কবিতাটা যে এইভাবে আবেদন ছড়াবে এইটা কি আপু মানে বুঝতে পারছিলেন কিনা? আর দ্বিতীয়ত হলো যে মানে গ্রহের কবিতা অনেকেই দেখে, সেটা কবিতায় উত্তীর্ণ হয় না। সেক্ষেত্রে কবিতায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা, না নাকি এটা খুবই সহজত ব্যাপার, সে বিষয়ে যদি আপনি বলতে চান বা বলেন। ওকে, থ্যাংক ইউ। আসলে এখন এই কবিতাটা নিয়ে কথা বলতে গেলে অস্বস্তি লাগে, কারণ ওই কবিতাটা আমি যখন যে অনুভূতি থেকে লিখছিলাম, কবিতা আসলে কিছুটা তো অনুভবেরই ব্যাপার।
তখন যে অনুভবের জায়গা থেকে কবিতাটা লেখা, ওই সময়ের পরে অনেকটা সময় চলে গেছে, আমার সেই অনুভবের জায়গাটা কিন্তু কোনো পরিবর্তন বা ধরেন আমার যদি কোনো ক্ষত হয়ে থাকে সেই ক্ষত কিছুটা কমলো, এই ধরনের কিছু আসলে আমি বোধ করি না। তো এই জন্য এখন আমার জন্য এই কবিতাটা নিয়ে কথা বলা খুব অস্বস্তিকর, এবং এই লেখাটা নিয়ে নানান মানুষ নানান রকম অ্যাজুম করে নিছে, ঠিক আছে? অনেকেই মানে ধরেন এটা নিয়ে একটু ডিটেলসই বলি আমি। ধরেন আমি এই কবিতা যখন লিখছি তখন অনেকে ধারণা করছে যে এই কবিতাটা আমি লিখছি তৎকালীন প্রধানমন্ত্রী মেট্রো রেল দেখতে গিয়ে কান্না করছে, সো গোল্ডফিশের কান্না মানে হচ্ছে শেখ হাসিনার কান্না। বিষয়টা আসলে মোটেও এরকম ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী যে মেট্রো রেল দেখতে গেছে তার আগেই কিন্তু আমার কবিতাটা আমি ফেসবুকে পোস্ট করছিলাম। এখন সামহাউ কোইন্সিডেন্সটা ছিল এরকম যে যখন এই কবিতাটা আমি ফেসবুকে পোস্ট করি এবং আমার বন্ধু বান্ধব কয়েকজন এই কবিতাটা যখন শেয়ার করে, ঠিক ওই মোমেন্টেই আরেকটা নিউজ ভাইরাল হয় যে শেখ হাসিনা মেট্রো রেলের পিলার ধরে কান্নাকাটি করতেছে। সো দুইটা ঘটনা একসাথে ঘটায়। অনেকের কাছে এটার অর্থটা এরকম হয়েছে যে গোল্ডফিশের কান্না মানে হচ্ছে কুমিরের কান্না, কুমিরের কান্না মানে হচ্ছে যে কান্নার আসলে কোনো অর্থ নাই, বা যে কান্না আসলে লোক দেখানো, কুম্ভীরাস্ত্র যেটা বলে আর কি, মানে যে খুন করলো সেই কান্না করতেছে, ওটাকে কুম্ভীরাস্ত্র বলে। কিন্তু আমার কবিতার আসলে মোটেও ওই জায়গার থেকে লেখা ছিল না, এবং এই কবিতাটা কোনো ব্যক্তিবিদ্বেষের জায়গার থেকে লেখা কোনো কবিতা না। কবিতাটা আসলে তখন আমার যে কারফিউ চলতেছিল, কারফিউর সময় আমার ব্যক্তিগত জীবন যেরকম আমি মানে কাটাইছি, আমি যা আমার আশেপাশে দেখছি, এবং নিরপরাধ মানুষ যেভাবে রাস্তায় নির্বিচারে গুলি খেয়ে মারা গেছে, আমি চলাফেরা করতে ভয় পাইছি। আমার মনে হয়েছে যে যে কোনো জায়গা থেকে একটা গুলি ভুলেও তো আইসা আমার গায়ে লাগতে পারে, এই ধরনের ভয় তখন লাগতো। যেহেতু আমি বাইরে যেতাম, কয়েকদিন আমার হোম অফিস ছিল, কিন্তু তারপরে আমার বাইরে যেতে হতো। ইন্টারনেট বন্ধ ছিল, ইন্টারনেট যখন খোলা হলো তখন আমার অফিস আবার মানে অফিসে গিয়ে অফিস করতে হইতো। আমি বাসার থেকে বের হইতে তখন ভয় পাইতাম। আন্দোলনের সময় একদিন আমার মনে হয়েছিল আমি বাংলাদেশের পতাকা নিয়ে বের হব, কিছুই না, মানে আমি তো আর আন্দোলন করতে যাচ্ছি না, আমার বয়সটা আসলে আন্দোলন করার না, আন্দোলন করতেছিল তখন ছাত্ররা। এর আগে আমি আন্দোলনে গেছি, আমি 2015 সালের ভ্যাট আন্দোলনে 3 দিন রাস্তায় ছিলাম, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে আমি 3-4 দিন রাস্তায় ছিলাম। তখন আমার জীবনে ওইটা পসিবল ছিল। এখন আমার ছোট একটা বেবি আছে, আমি একটা জব করি, সুবিধাবাদী মধ্যবিত্তের মতোই আমি আসলে এগুলোর থেকে দূরে থাকতে চাই। কিন্তু যখন আমি দেখতেছি যে ছেলেমেয়েরা রাস্তায় আন্দোলন করতেছে এবং অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে, অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব তখন ছিল যে তারা রাজাকার অর তারা সন্ত্রাসী, যা যা ছিল আর কি, সবকিছু মিলে আমার ভিতরে অনেক ক্ষোভ জমা ছিল, ক্ষোভ জমতেছিল। তো একদিন আমি ভাবছিলাম যে আমি বাংলাদেশের পতাকা নিয়ে বের হব, কিছুই না, আমার একটা বাসায় ছোট্ট একটা বাংলাদেশের পতাকা আছে, যে পতাকাটা নিয়ে আমি বের হব, জাস্ট অফিসে যাওয়ার সময় আমি এটা ক্যারি করব আমার সাথে, এরকম আমি মানে আমার ভিতর থেকে এরকম একটা তাড়ন আসতেছিল। তা আমি সেটা করতে পারি নাই, আমার তখন ভয় লাগছে। তখন আমার মনে হয়েছে যে তাহলে বাংলাদেশের পতাকা মানে হচ্ছে আমি স্বাধীন দেশে বাস করি, বাংলাদেশের পতাকা আমি ক্যারি করতে ভয় পাচ্ছি, তার মানে বিষয়টা আসলে মানে কিছু একটা খারাপ আমাদেরকে গ্রাস করে নিছে। আর নাহলে তো আমার মানে পতাকাটাই কি কেউ দখল করে নিল, আমার স্বাধীনতাটা কি কেউ দখল করে নিল, এরকম লাগতো আর কি তখন। তো ওই সময় যখন সবগুলা টিভি চ্যানেলে এরকম পাবলিশ করতেছিল যে সব বিল্ডিং পোড়ায় ফেলতেছে, বিভিন্ন ভবনে আগুন,
বিভিন্ন স্থাপনা নষ্ট করতেছে ওরা যারা আন্দোলন করছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছিলাম, এরকম ফিল করছিলাম যে অনেক বড় একটা গণহত্যা হয়তো এর ভিতরে ঘটে গেছে, যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল আমরা জানি না এটা, কিন্তু এটা ঘটছে, এটা আমি ফিল করতেছিলাম। আর টিভিতে খবর দেখাচ্ছিল যে সব বিল্ডিং পুড়ে গেছে, এবং আশেপাশে অনেককে বলতেও শুনছি, আমার অফিসে অনেককে বলতে শুনছি যে মানে দেখছো কিভাবে মেট্রো রেল ভেঙে ফেলতেছে, কিভাবে আগুন ধরায় দিল, অনেকে এরকম আশেপাশে বলছে। এই যে আবার অনেকে অবশ্যই এই বিষয়টা আমার মতোই অনেকে ফিল করছে যে এখানে গণহত্যা হয়েছে, আস্তে আস্তে ভিডিওগুলো বের হচ্ছে, দেখতে পারবা অনেক বড় একটা ম্যাসাকার হয়ে গেছে, এরকম অনেক বলছে। কিন্তু এই যে মানুষগুলো বিল্ডিং পোড়ানোর দিকে মনটা দিয়ে দিল, মানুষ মারা গেছে, রাস্তায় পড়ে আছে, এগুলো যারা বিশ্বাস করতেছিল না, ওই জায়গা থেকে আমার এটা একটা রিঅ্যাকশন ছিল আমার এই কবিতাটা, যে বিল্ডিং এরকম 10টা বিল্ডিং তো বানানো যাবে, কিন্তু আমি তো আমার আরেকটা ছেলে পাবো না, আমার তো একটাই ছেলে। তাহলে যেই মাটার সন্তান মারা গেছে এরকম একটা খবর আমি দেখছিলাম, আমি তখন অনেক কাঁদতাম। মানে কান্নাগুলো হচ্ছে সেরকম যে চোখের সামনে কাঁদতে থাকলে কেউ দেখবে না যে কেউ মানে ও কাঁদতেছে, এরকম আর কি, যে আমি সবই করতেছি কিন্তু আমি আসলে কাঁদতেছি, বিষয়টা হচ্ছে এরকম। এরকম একটা খবর দেখলাম, শহীদ মিনারে একটা ক্লাস 8-এর একটা বাচ্চার লাশ পড়েছিল শহীদ মিনারে, তার বাবা এসে তারপরে তার লাশ নিয়ে গেছে। এরকম নানাবিধ খবর দেখে তখন আমার কবিতাটা আসলে এটার একটা রিঅ্যাকশন ছিল যে এরকম 1000টা মেট্রো রেলও আমি পাবো, 1000টা এক্সপ্রেসওয়েও আমি পাবো, এরকম 1000টা বিল্ডিং আমি বানাইতে পারবো, মানব সভ্যতা যদি পৃথিবীতে টিকে থাকে সবকিছুই হবে। কিন্তু আসলে যে মানুষটা মারা গেছে সেই মানুষটা তো অমূল্য, তাই না? যে মানুষটা মারা যাচ্ছিল, ওই ধরনের একটা ফিলিংসের জায়গা থেকে কবিতাটা লেখা, এটা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখা না। আর গোল্ডফিশের কান্নার নামটা দেওয়ার অর্থটা হচ্ছে এরকম যে একটা কথা প্রচলিত আছে যে গোল্ডফিশ মেমোরি, মানে আমি আজকে একটা জিনিস করলাম কালকে ভুলে গেলাম, গোল্ডফিশের মেমোরি অনেক ছোট, এই ধরনের একটা গবেষণা ছিল অনেক আগে। তো সেই জায়গা থেকে আর কি, যে মানুষ এভাবে আন্দোলন করে, প্রতিবাদ করে, মারা যায়, তারপরে আবার সে একই জিনিসের রিপিটেশন হয়, আবার অনেক মানুষ মারা যায়। এটা একটা অদ্ভুত একটা চক্র আর কি। সবসময় তো হয়, বাংলাদেশে তো একটা ইউপি নির্বাচন হইলেও 17 জন মানুষ মারা যায় ক্ষমতার জন্য। শুধু তো ক্ষমতা না, আসলে এটা মানে হয়তো অনেকের রুটি রুজিরও ব্যাপার, ক্ষমতা চেঞ্জ হইলে তার ওখানে একটা মানুষের অনেক স্বার্থ ওখানে জড়িত থাকে, এরকমই হয়তো বিষয়গুলো আসলে। কিন্তু বড় যে ঘটনাগুলো আমাদের জাতীয় জীবনে, ধরেন 52, 71, 69, 90, যে জিনিসগুলো ছোটবেলা থেকে আমরা পড়ে পড়ে বড় হয়েছি, যেগুলো জিনিস আমরা যাদেরকে আমরা হিরো মনে করছি সব সময়, তো যুদ্ধ হয়েছে, আগেও মানুষ শহীদ হয়েছে, চোখের সামনে এরকম একটা ঘটনা দেখলাম, সেই জায়গা থেকে আসলে লেখা যে আমরা সব ভুলে যাই। অনেক মানুষ শহীদ হয়, একটা বড় একটা কারণে মানুষ রাস্তায় দাঁড়ায়, মারা যায়, আবার সেই জিনিসগুলো রিপিট হয়, এখনো হচ্ছে। আমার একটা ছবি খুব চোখে ভাসে, 5ই আগস্টের পরে আর কি, কোনো একটা আন্দোলন হচ্ছিল, কোনো একজন টিচার, একজন মহিলা তার শিশু সন্তানকে নিয়ে আন্দোলন করতেছিল, তো পুলিশ হচ্ছে তাদেরকে জল কামান দিয়ে অ্যাটাক করে। তো এরকম একটা ছবি আমি দেখি, ওইটা আমার চোখে ভেসে আছে এখনো, যে একটা শিশু তার কোলে, এই জিনিসটা, জল কামান তো অন্ধ, কিন্তু জল কামানটা যে চালাচ্ছে সে তো আর অন্ধ না, সে তো দেখছে যে এই মহিলার কোলে একটা শিশু ছিল। তো এই জিনিসগুলো আর কি আমার ওই কবিতাটা নিয়ে এই জন্যই কথা বলতে গেলে এই এত ব্যাকগ্রাউন্ড চলে আসে, এই আর কি। আপনাদের সাথে যেহেতু কোশ্চেন করলাম, একটু বড় করে শেয়ার করলাম। থ্যাংক ইউ।